अरे ईसाई मुसलमानों को कम मारोगे। শেষ এক সপ্তাহে দেশ জুড়ে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো সম্পর্কে আপনাদের একটু জানা উচিত। আমার মেরা ভারত মহান তার প্রকৃত চিত্রটা একটু বুঝতে পারেন। গত এক সপ্তাহে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা কাশ্মীরে শেষ হওয়ার পর থেকে কাশ্মীরে বুলডোজার চলছে। কাদের উপরে বুলডোজার চলছে? কাশ্মীরি মুসলমানদের উপরে। অনেকে এবার বলবেন যে তাদের বাড়ির পেপার নেই তাই বুলডোজার চলছে, অবৈধভাবে দখল করবে মুসলমানরা, তো কেন বুলডোজার চলবে না? এই কথাগুলোর বেশিরভাগটাই উঠে আসে মুসলিম বিদ্বেষ থেকে। না হলে এই শীতের কনকনে ঠান্ডায় কোনো মানুষ যার মধ্যে বিবেক আছে সে কখনো বলতে পারবে না যে একটা মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হোক যাতে সে এই কনকনে ঠান্ডায় রাস্তায় এসে যায়। এটা তো গেল অনেক পরের কথা। প্রথম কথা হলো যে যতগুলো মানুষের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়েছে তাদের প্রত্যেকের কাছে লিগ্যাল পেপারস আছে, তারপরেও তাদের বাড়ি ভাঙা হচ্ছে। কেন ভাঙা হচ্ছে? তার কারণ হলো তারা কাশ্মীরি মুসলিম। তারা রাহুল গান্ধীর খুব সম্ভবত রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় সাপোর্টে তারা রাস্তায় নেমেছিল। দীর্ঘদিন ধরে কাশ্মীরি পণ্ডিতরা বিজেপি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করছে যে তাদেরকে ভোটের সময় শুধুমাত্র ব্যবহার করে নেওয়া হয় এবং তাদের জন্য যে সমস্ত জরুরি জিনিসপত্র, তাদের বাড়ি, বাসস্থান, তাদের চাকরি এগুলো না দিয়ে তাদেরকে শুধু ভোটের সময় ব্যবহার করা হয়, এর বিরুদ্ধে যে প্রোটেস্ট করছে তাদের সমর্থনেও কাশ্মীরি মুসলিমরা দীর্ঘদিন ধরে সেখানে ছিল। এই সমস্ত কারণের জন্য কাশ্মীরি মুসলমানদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেগুলোর কান্নায় কাশ্মীরের ভূস্বর্গের প্রত্যেকটা দেওয়াল যেন দাপিয়ে উঠেছে। দ্বিতীয় ঘটনা হলো আসামের। আসামে কি হচ্ছে? নতুন হিন্দু হৃদয় সম্রাট, মানে এই যুগে তো হিন্দু হৃদয় সম্রাট হতে স্বামী অগ্নিবেশের মতো স্বামী হতে হয় না, যিনি মানুষের অধিকারের কথা বলবেন, যিনি মানুষের ন্যায় বিচারের কথা বলবেন, যিনি সমস্ত ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির কথা বলবেন। এই যুগে সেই তত বড় যোগী যে যত বেশি মুসলমানদের উপর অত্যাচার করে। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা এবং মনোহরলাল খাট্টার এই তিনজন মুখ্যমন্ত্রীর মধ্যে মনে হচ্ছে যেন কম্পিটিশন চলছে যে কে বেশি মুসলিম বিদ্বেষী। কারণ সবাই দেখেছে যে যত বেশি মুসলিম বিদ্বেষী কথা বলবে রাজনীতিতে তার উত্থান ভারতবর্ষে তত বেশি। আমরা দেখেছি কপিল মিশ্রা কিভাবে দিল্লিতে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়ে পরবর্তীকালে মন্ত্রী হয়েছেন। আমরা দেখেছি কিভাবে আরো বিজেপির মন্ত্রীরা মন্ত্রী হয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির কোন মুখ্যমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী হবে তার জন্য মুসলিম বিদ্বেষের এক কম্পিটিশন চলছে। যে যত বেশি মুসলিমদের সঙ্গে খারাপ করতে পারবে সে তত বড় স্বামী, সে তত বড় হিন্দু হৃদয় সম্রাট। একসময় হিন্দু হৃদয় সম্রাট হতে গেলে তাকে মানুষের কথা বলতে হতো, তাকে ধর্ম সমন্বয়ের কথা বলতে হতো, তাকে সমস্ত মানুষের ব্যথায় ব্যক্ত হতে হতো। আর এই যুগে কে কত বেশি মুসলমানদের ক্ষতি করতে পারে, গরিব মুসলমানদের, বিশেষ করে আসামে দাঁড়িয়ে গরিব বাঙালি মুসলমানদের। সেখানে কি চলছে? সেখানে যেটা চলছে আজ থেকে 10, 12 বা 15 বছর আগে যে সমস্ত মুসলিমদের, কোন মুসলিম হয়তো কোনো মেয়েকে বিয়ে করে যার বয়স 18 বছরের নিচে, তাদেরকে এতদিন পরে গ্রেপ্তার করা হচ্ছে। লাস্ট 4 দিনে 3000-এর বেশি মুসলিম যুবককে গ্রেপ্তার করা হয়েছে যাদের প্রত্যেকের বাচ্চা আছে। অথচ দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী নিজে যখন যশোদা বেনকে বিয়ে করেছিলেন তখন যশোদা বেনের বয়স ছিল 17। শুধু যদি আসামে দাঁড়িয়ে যদি এই চাইল্ড ম্যারেজের নাম করে যে গ্রেপ্তার হচ্ছে এটার কথাই যদি বলি, তাহলে আসামে হিন্দুদের মধ্যে এই চাইল্ড ম্যারেজের শতাংশ হলো 31% আর মুসলিমদের মধ্যে হলো 30%, কিন্তু বেছে বেছে শুধুমাত্র মুসলিম যুবকদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। আসলে আসামকে একটা জীবন্ত ডিটেনশন সেন্টার বানিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাবেন আসামের জেলগুলোর সামনে কিভাবে এই সমস্ত যুবকদের স্ত্রীদের এবং বাচ্চাদের কান্নার চিৎকার উঠছে, ফুৎকার উঠছে। পুরো আসাম যেন কাঁপছে এই চিৎকারে। লাস্ট 2 দিনে 2 জন এরকম স্ত্রী সুসাইড করেছেন। এই কান্না হয়তো আমরা দেখতে পাচ্ছি না। আপনি হয়তো শীতকালে এক মুখরোচক বক্তার, জলসায় এক মুখরোচক বক্তার হাস্য কৌতুক শুনে হেসে উল্লাসে ফেটে পড়ছি। এদিকে আসামে, কাশ্মীরে এভাবে আমাদের মা বোনেরা, ভাইয়েরা কান্নায় ফেটে পড়ছে। এবার আসি রাজধানী দিল্লির কথায়। রাজধানী দিল্লিতে যেখানে পার্লামেন্ট অবস্থিত, যেখানে গণতন্ত্রের স্তম্ভ অবস্থিত, সেই রাজধানী দিল্লির পার্লামেন্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ঘৃণা ভাষণ দেওয়া হচ্ছে। ঘৃণা ভাষণ কি? ঘৃণা ভাষণ হলো হেড স্পিচ। হেড স্পিচ কি বলুন তো? হেড স্পিচ হলো যখন কোনো একটা গোষ্ঠীর জন্য গণহত্যা করতে হয়, গোষ্ঠীর উপরে গণহত্যা করতে হয়, তখন সেই গোষ্ঠীর নামে ক্রমাগত ঘৃণা ভাষণ দেওয়া হয়। আমরা দেখেছিলাম মায়ানমারের রোহিঙ্গাদের নামে সেখানকার বুদ্ধিস্ট যে এক্সট্রিমিস্ট বা বুদ্ধিস্ট যে সাম্প্রদায়িক শক্তি বা সন্ত্রাসবাদীরা, তারা ক্রমাগত মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে হেড স্পিচ দিচ্ছিল। অর্থাৎ এরকম একটা হেড স্পিচ যে এদেরকে শেষ করতে না পারলে দেশে শান্তি আসবে না, এদেরকে খতম করতে না পারলে আমরা এগোতে পারবো না। আমরা একই দেখেছি যে রাওয়ান্ডায় যখন তুতসি এবং হুতুদের মধ্যে যে জেনোসাইড হলো, সেই জেনোসাইডের সময় এইভাবে কি করা হয়েছিল? হেড স্পিচ দেওয়া হয়েছিল একের পর এক। আমরা ক্রমাগত দেখছি দেশ জুড়ে কখনো ধর্ম সংসদের নামে, কখনো অন্য কিছুর নামে ক্রমাগত হেড স্পিচ দেওয়া হচ্ছে। এবারে তো আরো পেরিয়ে যাওয়া হলো সেই সমস্ত লাইনকে পেরিয়ে গিয়ে পার্লামেন্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে থেকে
এক গেরুয়া বসনধারী সাম্প্রদায়িক সন্ন্যাসী বলবো না, তাকে আমি সন্ত্রাসী বলবো, সে ডিরেক্টলি বলছেন যে তোমরা অস্ত্র তুলে নাও এবং মুসলমান এবং খ্রিস্টানদেরকে খুন করো। সে ডিরেক্টলি বলছে, ওপেনলি বলছে, আমার বয়স 83 বছর, আমি এখন অব্দি 80 জন মুসলমানকে মেরেছি, আমি আর 20 জনকে মেরে সেঞ্চুরি করতে চাই। এদিকে দেশ জুড়ে আদানির ফ্রডের জন্য LIC কয়েক হাজার কোটি টাকা হারিয়ে ফেলেছে, SBI কয়েক হাজার কোটি টাকা লস হয়েছে, দেশ জুড়ে চাকরি নেই। উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডের যুবকরা তাদের চাকরির পরীক্ষা ক্যান্সেল করার জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রেসিডেন্সের সামনে প্রোটেস্ট করছে, কাশ্মীরি পণ্ডিতরা প্রোটেস্ট করছে, দিল্লিতে প্রোটেস্ট হচ্ছে। অথচ এইদিকে সেই সমস্ত কিছু থেকে দৃষ্টি ঘুরিয়ে রাখার জন্য আবার সেই মুসলিম বিদ্বেষী হাতিয়ার। এই হেড স্পিচ তো নতুন কিছু নয়। আসলে হেড স্পিচ, ঘৃণা ভাষণ কখন দেওয়া হয়? একটা নির্দিষ্ট কমিউনিটিকে ডিমিনাইজ করে, একটা নির্দিষ্ট কমিউনিটিকে সমস্ত দোষারোপ দিয়ে তাদের প্রতি মেজরিটি কমিটি বা সংখ্যাগুরুর মধ্যে বিদ্বেষ তৈরি করার জন্য হেড স্পিচ দেওয়া হয়। ক্রমাগত হেড স্পিচ চলছে। দিল্লিতে কখনো কোনো বিজেপির MP গিয়ে বলেন মুসলমানদেরকে অর্থনৈতিকভাবে বয়কট করো, কখনো কোনো সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী, RSS পদে বসে তার কোনো সন্ন্যাসী গিয়ে বলেন মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করা আমাদের ব্যক্তিগত অধিকার, আমাদের জন্মগত অধিকার। তো দেশ জুড়ে এটাই চলছে। সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আডবাণীর বিয়ের বাইরেও দেশের চিত্রটা কি সেটা এই যুগের যুব সমাজের জানা উচিত। এই যুগের যুব সমাজ যেভাবে দিন দিন অরাজনৈতিক হয়ে যাচ্ছে, যেভাবে তার চোখের সামনে মানুষের মৃত্যুতেও তাদের কোনো যায় আসছে না, এই চিন্তা ভাবনা এই দেশের জন্য, এই দেশের গণতান্ত্রিক পরিসরের জন্য, এই দেশের সম্প্রীতির জন্য ভীষণ ভয়াবহ। তাই আবার চাইবো আপনারা অবশ্যই টুইটার খুলুন, ফেসবুক খুলুন, বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট নিউজ চ্যানেলগুলো ফলো করুন এবং দেশে কি চলছে জানুন। দেশে সমাধান অনেক পরের কথা, কিভাবে সমাধান হবে সেটা অনেক পরের কথা। প্রথম স্টেপ হলো দেশে যেটা চলছে সেটা জানা, সেটা অন্তত পক্ষে জানুন। যদি সেটা না জানেন তাহলে সমাধানের কথা আসছেই না।